আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদুজ্জাহ সৌরভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা দ্য হিস্ট্রি অফ কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলবো। সো এই আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে সবাইকে আমি একটু আহ্বান করতে চাই, আমাদের এই যে সিরিজটা চলবে ওই সিরিজটা আপনারা প্লিজ কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন। আশা করি এই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আমরা পার্টিকুলারলি অনেকগুলো ভিডিওর মাধ্যমে ভালো একটা আলোচনা আপনাদের সামনে প্রেজেন্ট করব। সো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত। সো দ্য হিস্ট্রি অফ কোয়ান্টাম ফিজিক্স যদি আলোচনা করতে চাই, তখন আমাদের শুরুর দিকের কথাগুলো বলতে হয়। আমরা জানি ব্রুনো নামের একজন মানুষ ছিলেন, যিনি আমাদের যেই সেলেস্টিয়াল অবজেক্টগুলো ছিল ওই অবজেক্টগুলোর বিরুদ্ধে কথা বলেন। মানে সৌরকেন্দ্রিক একটা ধারণা ছিল, এরপর পৃথিবী কেন্দ্রিক একটা ধারণা ছিল। এ টাইপের অনেক বড় বড় মিসকনসেপশনাল ধারণা আমাদের যুগের পর যুগ ছিল, ঠিক আছে? যে শুধুমাত্র সূর্যই আছে, আর কোনো কিছু নাই, আর কোনো নক্ষত্র নাই, বা আর কোনো কিছুই এক্সিস্ট করে না। এখন ব্রুনো বলল যে না, অনেক কিছুই আছে এবং দেয়ার আর মোর দেন বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ galaxies or something celestial objects like sun. সো এই কথাটা বলার কারণে বা তখনকার মানুষের ধারণার বিপক্ষে কথা বলার কারণে তাকে পুড়িয়ে মারা হয়। সো এটা একটা পদার্থবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ফাউল টাইপের একটা একটা ঘটনা আর কি। সো তার এই যে চিন্তাধারা, হ্যাঁ, তিনি অনেক ভালো চিন্তা করতেন। চিন্তাধারা থেকে শুরু করে 1900 সালের আগ পর্যন্ত পুরা এত বড় একটা পুরা ফেজটাকে আমরা এক কথায় ডাইরেক্টলি আমরা এটাকে ক্লাসিক্যাল ফিজিক্স হিসেবে হিসাব করতে পারি। বা এইসব ধারণা, এর আগে যেসব ধারণা ছিল প্রত্যেকটা ধারণাই আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ভেতরে বা ক্লাসিক্যাল ফিজিক্সের ভেতরে পড়ে, ঠিক আছে? এখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা চাইলে 3 ভাগে ভাগ করতে পারি। পুরা ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা চাইলে নর্মালি ক্লাসিক্যাল মেকানিক্সে ভাগ করতে পারি, এরপরে থার্মোডাইনামিক্স, এরপরে আরেকটা হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম, যাকে একীভূত করছিল আমাদের ম্যাক্সওয়েল সাহেব। ম্যাক্সওয়েল ইকুয়েশন আমরা সবাই জানি। সো আমরা আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিজম। হ্যাঁ, তাইলে ক্লাসিক্যাল যেসব মেকানিক্সগুলো আছে আমাদের সামনে, নিউটনিয়ান মেকানিক্স, এরপর ওগুলো সবগুলোই কি ক্লাসিক্যাল মেকানিক্সের অন্তর্ভুক্ত। এরপরে থার্মোডাইনামিক্স, এরপরে ইলেকট্রোম্যাগনেটিজম। সো এই যে পোর্শনগুলো, এগুলো পুরোপুরি অনেক অনেক শত শত বর্ষ ধরে চলতেই আছে, বা এদের ধারণাগুলো অনেক বেশি পরিমাণে স্টেবল ছিল আর কি। পরবর্তীতে নতুন নতুন কিছু পরিবর্তন এসে পুরো ফিজিক্সটাকে নতুন একটা রূপ দান করেন। ওই রূপটা 1900 সালের পর থেকে শুরু হয়। তাহলে আমরা বলতে পারি যে 1900 সালের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যেই ফিজিক্সটা এক্সপ্লোর করেছি, পুরো ফিজিক্সটাকে আমরা এক কথায় মডার্ন ফিজিক্স বলে দিতে পারি, মডার্ন ফিজিক্স। সো আমরা এখন টোটালি যে ব্রাঞ্চেসগুলো আছে ওগুলোর এক্সপ্লেনেশনগুলো দিব আমরা। সো এভাবে হিস্ট্রিটা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা কোয়ান্টাম ফিজিক্সটা শুরু করছি। সো শুরুতে যদি কথা বলতে হয়, তাহলে আমরা শুরুতে কথা বলি আমাদের 1900 1900 সালে আমাদের সবার পরিচিত ম্যাক্স প্লাঙ্ক সাহেবের হাত ধরেই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বা কোয়ান্টাম ফিজিক্সের যাত্রাটা শুরু হয়। এখন ম্যাক্স প্লাঙ্ক তার একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আসলে এমন একটা টার্ম, টু বি মোর স্পেসিফিক, E=h নিও, এই টার্মটা পরিচিত করানোর মাধ্যমে কোয়ান্টাম ফিজিক্সের নতুন একটা দিগন্ত উন্মোচন করেন। সো আমরা সবাই এটার সাথে ফ্যামিলিয়ার, E=h নিও। এখন তিনি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কাজ করতেছিলেন। ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কাজ করার মাধ্যমে তিনি E=h নিও টার্মটা আসলে আমাদের সামনে নিয়ে আসেন আর কি। সো ব্যাপারটা আমরা বলতে পারি যে ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কাজ করতেছিলেন এবং তিনি ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করেন, এবং ব্যাখ্যা করতে করতে তিনি E=h নিও টার্মটা পেয়ে যান, এবং ওইটা পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা শুরু করাই সবাইকে হেল্প করে আর কি। সো ম্যাক্স প্লাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথা বলার পর 1905 সালে একজন খুবই কিউরিয়াস মাইন্ডেড মানুষ, যার নাম অ্যালবার্ট আইনস্টাইন, 2টা পেপার পাবলিশ করেন, 2 পেপার। হ্যাঁ, সো আমরা জানি তার একটা পেপার ছিল রিলেটিভিটির ওপর, যা মোর স্পেসিফিকলি স্পেশাল রিলেটিভিটি। আরেকটা পেপার ছিল তার ফটো ইলেকট্রিক এফেক্টের ওপর, ফটো ইলেকট্রিক
ফটো ইলেকট্রিক এফেক্ট, এই দুইটা পেপার পাবলিশ করেন, যেখানে এই ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করার জন্য আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের E=H নিও টার্মটা ব্যবহার করেন। এটা ব্যবহার করেন ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করার জন্য আইনস্টাইন 1905 সালে। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় 1913 সালে আমরা জানি নিলস বোর নামের একজন বিজ্ঞানী আমাদের সামনে বোরের যে অ্যাটমিক মডেলটা নিয়ে আসেন, বোরস অ্যাটমিক মডেল। এটা আমরা সবাই স্কুলে পড়েছিলাম, অ্যাটমিক মডেল। এবং বোর অ্যাটমিক মডেলের আগে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড আলফা কণা বিশ্লেষণ করে এরপর রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে নিলস বোর 1913 সালে বোর অ্যাটমিক মডেলটা আমাদের সামনে উপস্থাপন করেন। এখানে ব্যাপার হচ্ছে এই যে নিল বোরের যে বোরস অ্যাটমিক মডেল, এটাকে আমরা এখানে আলোচনা করছি কেন কোয়ান্টাম ফিজিক্সে, কারণ এই নিলস বোরের অ্যাটমিক মডেলটা থেকে অনেক ধরনের নতুন ইনফরমেশন বের হয়ে আসে। তাছাড়া অন্য একটা কারণ হচ্ছে এই যে E=H নিও, এটা কিন্তু নিলস বোর তার অ্যাটমিক মডেলটাকে এক্সপ্লেন করার সময় ব্যবহার করেছে। সো এটা যদি আরও একটু বলতে চাই, আমরা এগুলো নিয়ে স্পেসিফিকলি ভিডিও বানাবো। বোর তার অ্যাটমিক মডেলে বের করছে যে যখন একটা নিউক্লিয়াসকে ঘূর্ণায়মান যেই ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামকে তিনি ব্যাখ্যা করছিলেন। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনকে ব্যাখ্যা করার জন্য তিনি E=H নিও টার্মটা ব্যবহার করেছে। সো এই জন্য তার বোরের অ্যাটমিক মডেলটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আমাদের কোয়ান্টাম ফিজিক্সের যাত্রার ক্ষেত্রে। সো আমরা একটু মুছে দিই সব, এরপরে বাকিগুলো দেখছি। তাহলে 13 সাল পর্যন্ত আমাদের এই ব্যাপারগুলো গেছে। তাছাড়া নিল বোরের অ্যাটমিক মডেলের মাধ্যমে আমরা যে হাইড্রোজেনের স্পেকট্রাম জানি, এগুলো আমরা পাইছি। এরপরে যে কক্ষপথের এনার্জি আছে, এরপরে যেই ফোটন যে একটা পার্টিকেল হিসেবে বিহেভ করে, ওই ব্যাপারটা আমরা নীলের অ্যাটমিক মডেল থেকে পেয়ে থাকি। সো এগুলো আমরা বিস্তারিত জানবো। তাহলে 13 সাল পর্যন্ত এই ব্যাপারগুলো গেছে। এরপরে 1923 সালে আমাদের সামনে একটা নির্দিষ্ট পরীক্ষা হয়। পরীক্ষাটা ছিল কম্পটন এফেক্ট পরীক্ষা। সো কম্পটন এফেক্টটা আমাদের সামনে নিয়ে আসে স্যার আর্থার হ্যালি কম্পটন আমাদের সামনে নিয়ে আসে কম্পটন এফেক্ট। এই কম্পটন এফেক্টের মাধ্যমে আমরা একটা নতুন ফেনোমেনা আসলে আমাদের সামনে উঠে আসে। কম্পটন এফেক্টের মাধ্যমে কী পাই আমরা পাই যে, যদি মূল কথা বলি তাহলে আমরা কম্পটন এফেক্টে পাই যে এক্স-রে ইজ আ পার্টিকেল। এক্স-রে ইজ এ পার্টিকেল। কিন্তু তার আগে এই এক্স-রেকে তার আগে মানা হতো কি, এক্স-রে একটা কি, নর্মালি আমরা এর আগে মানতাম যে, অর্থাৎ এই কম্পটন এফেক্টের আগে এক্স-রেকে একটা রেডিয়েশন হিসেবে TI1 রেডিয়েশন হিসেবে দেখা হতো। কিন্তু পরবর্তী রেডিয়েশন বলতে ওয়েভ আর কি, ওয়েভ হিসেবে দেখা হতো। কিন্তু কম্পটন এফেক্টের মাধ্যমে এটা ইলেকট্রনকে স্ক্যাটার করে, অর্থাৎ এক্স-রের সাথে ইলেকট্রনের স্ক্যাটার করায়, এক্স-রে এবং ইলেকট্রনকে স্ক্যাটার করায় আমরা পেয়ে গেছি যে এক্স-রে একটা পার্টিকেলের মতো বিহেভ করে। সো আগের ধারণা থেকে পুরো উল্টা। আগে ছিল ওয়েভ ধারণা যে এক্স-রে একটা ওয়েভ বা রেডিয়েশন, কিন্তু পরবর্তীতে কম্পটন এফেক্টের মাধ্যমে আর্থার হ্যালি কম্পটনটা পাই যে এক্স-রে আসলে একটা পার্টিকেল। ঠিক আছে, এখন এগুলো নিয়ে স্পেসিফিকেশন হবে, আশা করি তখন আমরা আরও একটু ডিটেলে বলবো। এখন তো মেনলি হিস্ট্রিটা বলছি। তাহলে আমাদের এখন 1923 এরপরে একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট হয়, যেটা কিন্তু পুরা কোয়ান্টাম মেকানিক ফিজিক্সের যে নতুন কিছু ধারণা সবার সামনে নিয়ে আসে। নতুন ধারণা, যেমন 1927 সালে দুজন বিজ্ঞানী ডেভিসন এবং জার্মার একটা এক্সপেরিমেন্ট করে। ডেভিসন অ্যান্ড জার্মার একটা এক্সপেরিমেন্ট করেন। সেই এক্সপেরিমেন্টের নাম ছিল ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা দিয়ে তারা দুজন ইলেকট্রনের ডিফ্র্যাকশনটা লক্ষ্য করেন। ইলেকট্রনের কি ডিফ্র্যাকশন। এখন ডিফ্র্যাকশন কার হয়, ডিফ্র্যাকশন এটা কার প্রপার্টি? অবভিয়াসলি ওয়েভের প্রপার্টি। যে ওয়েভ সেই শুধুমাত্র কি ডিফ্র্যাকশন দেখাবে। কিন্তু এর আগে ইলেকট্রনকে আমরা কি হিসেবে গণনা করে আসছি? পার্টিকেল। যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট বলি, এরপরে আমরা ম্যাক্স প্লাঙ্কের মতে ইলেকট্রন কি হিসেবে বিহেভ করতো? পার্টিকেল। কিন্তু ডেভিসন অ্যান্ড জার্মার প্রমাণ করেন যে ইলেকট্রনের ডিফ্র্যাকশন আছে এবং এটা ওয়েভ হিসেবে কি করে,
ওয়েভ হিসেবে বিহেভ করে। বা আরেকটু যদি বলি, এটাকে যদি আমরা এক লাইনে বলি, তাহলে তারা সবার সামনে নিয়ে আসেন যে পার্টিকেল হ্যাজ ওয়েভ নেচার। পার্টিকেল হ্যাজ ওয়েভ নেচার, মেনলি তারা ইলেকট্রনের ডিফ্র্যাকশনটা প্রমাণ করছে এবং ওইটা থেকে তারা এই কথাটা সবার সামনে নিয়ে আসেন। সো এখানে এতটুকুতে কিন্তু আগের কথাগুলো পুরোপুরি উল্টাই গেল। যে আগে যে আমরা দেখলাম যে ফোটো ইলেকট্রিক এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশনের পরে যে ম্যাক্স প্লাঙ্কের কনক্লুশন, এগুলো সবগুলো কিন্তু কি নির্দেশ করে, এক্সরে কার মতো অ্যাক্ট করে, পার্টিকেলের মতো। কিন্তু ডেভিসন অ্যান্ড জার্মার তারা দেখলো যে ইলেকট্রন ওয়েভের মতো বিহেভিয়ার শো করে আর কি। সো এটাকে আমরা কি বলতে পারি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলি এটাকে, ঠিক আছে।